আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায় যে এটা আসল দুনিয়া নাকি স্বপ্ন, কারণ প্রত্যেকটা জিনিসকে আমরা অনুভব করতে পারি। তবে আমি এই কথাটা কেন বলছি? বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র দি ম্যাট্রিক্স, এটি 1999 সালের ওয়ার্নার ব্রাদার্সে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং সেই বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। মুভিটির IMDb রেটিং 8.7 আউট অফ 10, আর মুভিটি নির্মাণে ব্যয় হয়েছিল $63 মিলিয়ন। আজ এই ভিডিওতে আমি দ্য ম্যাট্রিক্স সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বেশ কিছু পুলিশ একটা মেয়েকে খুঁজছে। মেয়েটার নাম হচ্ছে ট্রিনিটি। একই সাথে সেই মেয়েটাকে ধরার জন্য বেশ কিছু এজেন্ট সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন রয়েছে এজেন্ট স্মিথ, এবং তারা পুলিশদের জানায় যে সেই মেয়েটাকে ধরার এতটাও সহজ না। তবে কে সেই মেয়েটা? এজেন্ট স্মিথ সত্যি কথাই বলেছিল। ট্রিনিটি সেখানে অবস্থিত প্রত্যেকটা পুলিশকে হত্যা করে ফেলে এবং সেখান থেকে পালায়। ট্রিনিটি একজনের সাথে ফোনে কথা বলছিল যার নাম হচ্ছে মরফিয়াস। সেই এজেন্টরা ট্রিনিটিকে দেখতে পেয়ে যায় এবং তাকে ধরার জন্য পেছনে দৌড়ায়। ট্রিনিটি একটা বড় লাফ দিয়ে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ চলে যায় এবং সেম ভাবে একটা এজেন্ট সেই কাজটাই করে, যেটা একটা পুলিশ দেখে অবাক হয়ে যায়, কারণ একটা মানুষের পক্ষে অত বড় জাম্প দেওয়া একেবারেই সম্ভব না। ট্রিনিটি দৌড়াচ্ছে এবং তার সামনে রয়েছে একটি ফোন বুথ, যেটির মাধ্যমে ট্রিনিটি সে স্থান থেকে পালাতে পারবে। এজেন্ট স্মিথ একটি গাড়ি নিয়ে চলে আসে তাকে ধাক্কা মারার জন্য, তবে সময়ের আগেই ট্রিনিটি সেই ফোনটি রিসিভ করে নেয় আর সেখান থেকে গায়েব হয়ে যায়। হ্যাঁ, জিনিসটা শুনতে একটু কঠিন লাগে, বাট চিন্তা নেই, বুঝিয়ে দেব। তারপর আমরা এই গল্পের মেইন চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে থমাস অ্যান্ডারসন, বা ডাক নাম হচ্ছে নিও। সে একটি কম্পিউটার প্রোগ্রামার, একই সাথে সে একজন হ্যাকার। তবে নিওর ওপরে কেউ একজন নজর রাখছে এবং নিও তাকে খোঁজার চেষ্টা করছে। সে নিওকে জানায় যে ফলো দ্য হোয়াইট র্যাবিট, যে সাদা খরগোশটির পিছু করতে। আর সেই মুহূর্তে নিওর এক বন্ধু তাকে ডাকতে আসে এবং তার সাথে একটা মেয়ে ছিল। মেয়েটির ঘাড়ে একটি র্যাবিটের ট্যাটু করা ছিল এবং নিও বুঝে যায় যে তারই পিছু করতে হবে। নিও তাদের সাথে একটি পাবে যায় এবং সেখানে নিওর সাথে সাক্ষাৎ হয় ট্রিনিটির, সেই মেয়েটি যাকে আমরা গল্পের প্রথমেই দেখেছিলাম। অ্যাকচুয়ালি এই হ্যাকার্সদের একটি কমিউনিটি আছে, তারা একে অপরকে চেনে। তবে তাদের মধ্যে সব থেকে সেরা, যার নাম হচ্ছে মরফিয়াস, তিনি তার সাথে সাক্ষাৎ করতে চায়, কারণ নিওর মাথায় অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর সে এখনো পায়নি। সো যেমনটা বলেছিলাম, নিও একটা হ্যাকার, একই সাথে সে একটি কম্পিউটার প্রোগ্রামার। একটি বড় সফটওয়্যার কোম্পানিতে সে কাজ করে। তবে তখন নিওর কাছে কুরিয়ারে একটি মোবাইল ফোন এসেছে এবং মোবাইল ফোনটি বেজে ওঠে। নিও সেই ফোনটি রিসিভ করে এবং বুঝতে পারে সেই ফোনে তার সাথে কথা বলছিল মরফিয়াস, যাকে নিও এতদিন ধরে খুঁজছিল। আসলে নিও বর্তমানে প্রচন্ড বিপদে রয়েছে এবং মরফিয়াস তাকে বাঁচাতে চাইছে। গল্পের শুরুতেই আমরা যে এজেন্টদের দেখেছিলাম তারা নিওর অফিসে এসেছে এবং নিওকে খুঁজছে, এবং মরফিয়াস নিওকে সেখান থেকে পালাতে সাহায্য করে। ব্যাপারটা বড় অদ্ভুত, যেন মরফিয়াস জানে যে নিও কোথায় রয়েছে এবং তার আশেপাশে কি রয়েছে। তারপর ফাইনালি নিও একটি স্থানে এসে উপস্থিত হয় এবং তখন মরফিয়াস নিওকে জানায় যে তার হাতে এখন দুটো রাস্তা রয়েছে, সেই উঁচু বিল্ডিং এর জানালার কাঁচটা খুলে বাইরে থেকে পালিয়ে যাওয়া, নয়তো সেই এজেন্টদের হাতে ধরা পড়ে যাওয়া। এখন নিও কি করবে সেটা তার নিজের হাতে। নিও সেই জানালা থেকে বাইরে পালানোর চেষ্টা করে, তবে সেটা এতটাই উঁচু ছিল যে তার সাহস হয় না। তাই ফাইনালি সেই এজেন্টদের হাতে সে ধরা পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই নিওকে একটি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। একজন মানুষ অর্থাৎ এজেন্ট স্মিথ নিওকে বেশ কিছু প্রশ্ন করছে। যেমনটা বলেছিলাম, নিও একটা হ্যাকার এবং তার ওপরে অনেকগুলো কেস রয়েছে। তবে এজেন্ট স্মিথ নিওকে একটা সুযোগ দেয়, নিও যদি তাদের সাহায্য করে সেই কুখ্যাত হ্যাকার অর্থাৎ মরফিয়াসকে ধরতে, তাহলে তারা নিওকে ছেড়ে দেবে। তবে নিও তাদের কথায় একদমই রাজি হয় না। সো সিম্পলি তার উকিলের সাথে কথা বলতে চায়। এনিওয়েজ, নিওর সেই ব্যবহারে এজেন্ট স্মিথ প্রচন্ড রেগে যায়। আর তখন একটি আজব ঘটনা ঘটে। আমরা আচমকা দেখতে পাই নিওর ঠোঁটগুলি সম্পূর্ণভাবে আটকে গিয়েছে এবং সে
সে কথা বলতে পারছে না এবং তারা একটি মেশিন যেটা অনেকটা পোকার মতো দেখতে সেটা নিওর নাভির মধ্যে দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর পরের মুহূর্তেই আমরা দেখি নিও আচমকা ঘুম থেকে উঠে গিয়েছে। নিওর মতো আমরাও ভাবতে থাকি যে এটা সম্ভবত তার একটি দুঃস্বপ্ন ছিল, কারণ ওরকম জিনিস সত্যিকারের দুনিয়ায় হয় নাকি। তবে সেই সময় আবার নিওর কাছে ফোন আসে এবং ফোনটা করেছে মরফিয়াস। সে নিওর সাথে সাক্ষাৎ করতে চায়। মরফিয়াসের কাছে সে সব প্রশ্নের উত্তর আছে যেটা নিও এতদিন ধরে খুঁজছিল। একই সাথে মরফিয়াস জানায় নিও হচ্ছে সেই একজন যাকে এজেন্টরা ভয় পায়। তারপর নিও মরফিয়াসের কথা মতো একটি স্থানে গিয়ে অপেক্ষা করছিল এবং একটি গাড়িতে উঠে পড়ে, যে গাড়ির মধ্যে ট্রিনিটি এবং আরেকটা মেয়ে ছিল। তারা নিওকে মরফিয়াসের কাছে নিয়ে যাচ্ছে, তবে তারা মনে করে যে সেই এজেন্টরা নিওর মধ্যে কোনো ধরনের ট্র্যাকিং ডিভাইস বা কোনো যন্ত্রপাতি লাগিয়েছে। আর সত্যিই তাই, একটি যন্ত্রের মাধ্যমে তারা নিওর পেট থেকে সেই পোকার মতো দেখতে ডিভাইসটি বার করে নেয় এবং নিও যেটিকে দুঃস্বপ্ন মনে করছিল সেটা আসলে সত্যি হয়েছিল। তো তারপর তারা তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছায়। নিও একটি ঘরের মধ্যে প্রবেশ করে যেখানে মরফিয়াস নিওর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, অর্থাৎ যাকে নিও এতদিন ধরে খুঁজছিল। নিওর মাথায় বহু প্রশ্ন রয়েছে যে পৃথিবীতে মানুষদের যে অস্তিত্বটা রয়েছে সেটি কি আদৌ সত্যি, আর ম্যাট্রিক্স সেই জিনিসটা কি। নিওর মনে হয় যে এই দুনিয়াতে কোনো একটা সমস্যা রয়েছে যেটাকে এক্সপ্লেইন করতে পারছে না। প্রত্যেকটা মানুষকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, যেন তাদের নিজস্ব ইচ্ছা বলে কিছুই নেই। আর এই সম্পূর্ণ দুনিয়াটাই হচ্ছে ম্যাট্রিক্স। মরফিয়াস নিওর সামনে দুটো পিলস অর্থাৎ দুটো ট্যাবলেট দেয়। একটা হচ্ছে লাল রঙের পিলস, যেটা নিলে নিওর সম্পূর্ণ সত্যটা জানতে পারবে, যেটার খোঁজ সে এতদিন ধরে করছিল, এবং আরেকটা হচ্ছে নীল রঙের ট্যাবলেট, যেটা নেওয়ার পর নিও তার নিজের স্বাভাবিক জীবনেই আবার ফিরে চলে যাবে। তবে নিও সত্যটা জানতে চায় এবং সে লাল রঙের সেই ট্যাবলেটটি খেয়ে নেয়। সেখানে অবস্থিত অন্যান্য মানুষেরা নিওর সাথে বেশ কিছু যন্ত্রপাতি অ্যাটাচড করে এবং আচমকা নিও কিছু হ্যালুসিনেশন দেখা শুরু করে এবং নিও চেঁচিয়ে ওঠে এবং পরের মুহূর্তে তার যখন হুঁশ আসে সে নিজেকে পায় একটি ট্যাঙ্কের মধ্যে এবং তার সারা গায়ে বিভিন্ন তার এবং পাইপ লাগানো রয়েছে। নিও লক্ষ্য করে সেখানে সে একা না, এরকম বহু ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে মানুষেরা ঘুমিয়ে রয়েছে। সেখানে একটি মেশিন নিওর মাথা থেকে একটি পাইপ ওপেন করে দেয় এবং তারপরে একটি প্যাসেজের মাধ্যমে নিও একটি জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে এবং তার পরের মুহূর্তে নিওর যখন হুঁশ আসে সে চোখের সামনে মরফিয়াসকে দেখতে পায় আর আমরা দেখতে পাই তারা নিওকে ট্রিটমেন্ট করছে এবং ফাইনালে নিও সুস্থ হয়ে ওঠে। মরফিয়াস তার সাথে সাক্ষাৎ করে এবং নিও তাকে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে বা এখন কি সাল। নিও মনে করছে যে এখনো তো বর্তমান সময়ের অর্থাৎ 1999 মানে যে সময়ের সিনেমা সেটা। তবে মরফিয়াস জানায় যে সেটা একদমই না, বর্তমান সময় হচ্ছে 2199। তারা মরফিয়াসের একটি শিপের মধ্যে রয়েছে, শিপটার নাম হচ্ছে নেবুকাডনেজার এবং সেখানে নিও মরফিয়াসের বাকি ক্রুদের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ সুইচ, সাইফার, মাউস, যাদের সে এর আগেও দেখেছে। তবে নিও জানতে চায় যে ম্যাট্রিক্স আসলে কি। মরফিয়াস নিওকে একটি হ্যালুসিনেশনের মধ্যে নিয়ে যায়, সিমুলেশন অর্থাৎ কাল্পনিক দুনিয়া বা স্বপ্নের দুনিয়া, এটা বোঝানোর জন্য যে ম্যাট্রিক্স আসলে কি। নিও যে দুনিয়াতে বাস করত সেখানে তার একটি স্বাভাবিক জীবন ছিল। সে ছিল একজন কম্পিউটার প্রোগ্রামার এবং সেটাই হচ্ছে ম্যাট্রিক্স, যেটা আসল দুনিয়া একদমই না। সেটা ছিল একটি সিমুলেশন বা একটি কাল্পনিক দুনিয়া। আর এখন নিও যেটাতে রয়েছে সেটাই হচ্ছে আসল দুনিয়া, যেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে, কারণ মানুষেরা মেশিনদের উপরে সব থেকে নির্ভর হয়ে গিয়েছিল। আর এর ফলে একটি উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাদের সাথে মানুষদের যুদ্ধ হয় তাদের বলা হতো সেন্টিনেলস। মানুষেরা সফলভাবে তাদের এই সৌরশক্তি নেওয়ার থেকে আটকে দেয়, তবে তারা মানুষদেরই ব্যবহার করতে থাকে তাদের পাওয়ারগুলিতে রিচার্জ করার জন্য। আমাদের শরীর যথেষ্ট পরিমাণে উষ্ণতা এবং বায়ো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারে, অর্থাৎ সেই মেশিনগুলোকে চালানোর জন্য প্রয়োজন হচ্ছে একটি পাওয়ার, ঠিক যেমনটা আমরা কোনো মেশিন চালাতে ব্যাটারি ব্যবহার করি। তবে সেই দুনিয়াতে মানুষরাই হচ্ছে ব্যাটারি, যেখানে মানুষদের জন্ম হচ্ছে না, মানুষদের চাষ করা হচ্ছে।
তারা আমাদেরই শরীরে এনার্জিটাকে ব্যবহার করছে তাদের ব্যাটারি হিসেবে। তবে মানুষকে শান্ত এবং জীবিত রাখার জন্য তো তাকে কিছু তো একটা দেখাতে হবে, আর সেই কারণেই তারা ম্যাট্রিক্স নামক একটি সিমুলেশন তৈরি করে, একটি কম্পিউটার প্রোগ্রাম যেটা প্রত্যেকটা মানুষের মাথায় চলতে থাকে এবং তারা মনে করতে থাকে যে তারা একটা আসল দুনিয়াতে রয়েছে। তবে সেটা একদমই না। নিওর কাছে এখন ব্যাপারটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ সে খুবই কনফিউজড যে কোনটা আসল দুনিয়া। যেমনটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা যখন স্বপ্ন দেখি তখন আমরা একদমই বুঝতে পারি না যে আমরা স্বপ্ন দেখছি, কারণ সবকিছুই একদম আসল মনে হয় আমাদের। এখানেও ব্যাপারটা তাই। নিও এতদিন ধরে যেভাবে জীবনযাপন করেছে সেটাই ছিল তার কাছে একটি আসল দুনিয়া। তবে এই দুনিয়াতে আসার পর স্বাভাবিকভাবেই সে সত্যটাকে বিশ্বাস করা তার কাছে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেখানে নিওর সাথে একটি ছেলের সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে ট্যাঙ্ক। ট্যাঙ্কের একটি ভাই রয়েছে যার নাম হচ্ছে ডোজার, এবং তাদের গায়ে কোনো তারের দাগ নেই। যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের গায়ে বিভিন্ন তার বা পাইপ লাগানো থাকতো। আসলে ট্যাঙ্ক এবং তার বড় ভাই ডোজার একটি স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে এখানে। ট্যাঙ্ক নিওকে দেখে খুবই খুশি। ট্যাঙ্ক হচ্ছে তাদের একজন অপারেটর, তবে নিও তাদের কাছে একদম স্পেশাল। যেমনটা আমি বলেছিলাম যে একটি ভবিষ্যৎবাণী হয়েছিল যে এই নিও মানুষদের এই রোবটদের হাত থেকে বাঁচাবে। এনিওয়েজ, কে করেছিল সেই ভবিষ্যৎবাণীটা? তার নাম হচ্ছে ওরাকেল, যাকে একটু পরেই আমরা দেখতে পারবো। তাহলে এখন আপনার কাছে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রথমে যেটাকে আমরা আসল দুনিয়া মনে করেছিলাম সেটা আসল দুনিয়া একদমই না। সেটার নামই হচ্ছে ম্যাট্রিক্স। সেটা কম্পিউটারের মাধ্যমে তৈরি করা একটি সিমুলেশন, যার কারণেই সেখানে আমরা কিছু অদ্ভুত জিনিস দেখতে পেরেছি। যে ট্রিনিটি এবং সেই এজেন্টটি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে এত বড় ঝাঁপ মারছে। এছাড়াও নিওর ঠোঁটগুলি আটকে গিয়েছিল। মানে এসব অদ্ভুত জিনিস। যাই হোক, নিওর এখন ট্রেনিং এর সময় হয়ে এসেছে, আর এখন সবকিছু মাথার খেলা। ট্যাঙ্ক নিওর মাথায় বিভিন্ন ধরনের মার্শাল আর্ট টেকনিকগুলোকে ইনস্টল করতে থাকে। মার্শাল আর্ট অর্থাৎ ক্যারাটে, কুংফু, তাইকুন্ডো ইত্যাদি। এবং ফাইনালি সে মরফিয়াসের সাথে ট্রেনিংয়ে নেমে আসে। মরফিয়াস তাকে প্রথমেই বোঝায় যে এটা হচ্ছে একটি সিমুলেশন, অর্থাৎ আসল দুনিয়া না। তাই নিও চাইলেই সেই দুনিয়া আর নিয়মটিকে ভঙ্গ করতে পারে। শুধু নিওকে তার মাথাটিকে আরও শক্ত করতে হবে। তবে স্বাভাবিকভাবে নিও প্রথমে মরফিয়াসের সাথে লড়ে পারছিল না। আমরা দেখতে পাই মরফিয়াস বড় উঁচু উঁচু ঝাঁপ মারে, এমন একটা জিনিস যেটা স্বাভাবিকভাবে কখনোই সম্ভব না। তবে নিও আস্তে আস্তে জিনিসটাকে আয়ত্ত করছে এবং সে লড়াইটাকেও ভালো মতো শিখে নিয়েছে। তারপর সে স্থানটিকে চেঞ্জ করে দেওয়া হয়। এখন তার ট্রেনিং হচ্ছে কিভাবে বড় বড় লাফ দেওয়া যায়, মানে জাম্প করা যায়। মরফিয়াস একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপ মেরে চলে যায়। তবে নিও যখন সেটা করতে যায় সে ব্যর্থ হয়। প্রত্যেকেই খুবই হতাশ, কারণ তারা মনে করত যে নিও তাদের সবাইকে বাঁচাবে, কিন্তু নিও তো কিছুই পারছে না। যদিও নিওর কাছে এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন, তাই অবশ্যই তার শিখতে একটু সময় লাগবে। তারপর নিও যখন তার আসল দুনিয়াতে ফিরে আসে, সে মরফিয়াসকে জিজ্ঞেস করে যে সেই ম্যাট্রিক্সের মধ্যে যদি সে মারা যায় তাহলে কি সে আসল দুনিয়াতেও মারা যাবে? উত্তরটা হলো হ্যাঁ। যেখানে মানুষের ব্রেইন ডেড হয়ে যায়, স্বাভাবিকভাবে তার শরীরটিও সেখানে অকেজো হয়ে পড়ে। অন্যদিকে আমরা আরেকটা সিন দেখতে পাই। ট্রিনিটি নামক সেই মেয়েটি, সে নিওর খুব সেবা যত্ন করছে, যেটা সাইফার নামক আরেকটা মানুষ খুব হিংসা করে। আসলে সাইফার ট্রিনিটিকে ভালোবাসে। সো পরের দিন নিওর আবার ট্রেনিং দেওয়া হয়। আমরা দেখতে পাই একটি নর্মাল দুনিয়া এবং নিও সেটাকে ম্যাট্রিক্স মনে করছিল। সেখানে একটি সুন্দর মেয়েকে সে দেখতে পায়। তবে আমরা দেখতে পাই সেটাই ছিল একজন এজেন্ট। মরফিয়াস জানায় যে সেটা ম্যাট্রিক্স না, সেটাও তাদের তৈরি করা একটি সিমুলেশন, অর্থাৎ তাদের ট্রেনিং নেওয়ার একটি জায়গা। সো গল্পের শুরু থেকে আমরা এই এজেন্টদের দেখে এসেছি। তবে এদের কাজ কি? এরা হচ্ছে এক টাইপের প্রোগ্রাম, অর্থাৎ সেন্টিয়েন্ট কম্পিউটার প্রোগ্রাম, যাদের ডিজাইন করা হয়েছে এই ম্যাট্রিক্সের মধ্যে যেসব ভাইরাস রয়েছে বা যারা এই ম্যাট্রিক্সের নিয়মটিকে ভঙ্গ করে তাদের সম্পূর্ণভাবে মুছে ফেলা। আমরা প্রথম থেকেই দেখে এসেছি যে মরফিয়াস এবং তার লোকেরা এই ম্যাট্রিক্সের ব্যাপারে সব কিছুই জানত। সে কারণেই এজেন্টরা তাদের খুঁজছিল। এজেন্টরা যে কোনো মানুষের রূপ নিতে পারে, যে কোনো স্থানে টেলিপোর্ট হয়ে যেতে পারে, কারণ এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটা তো তাদেরই
বানানো। তাই কোনো স্থানে এজেন্টদের দেখলে তাদের থেকে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে মরফিয়াস এটাও জানায় যে যেহেতু তারা একটি কম্পিউটার প্রোগ্রাম, তাই তাদেরও নিজস্ব কোনো রুলস বা কোনো নিয়ম রয়েছে যেটাকে তারা ভঙ্গ করতে পারবে না। তবে নিও এবং এই মানুষেরা তাদের কোনো নিয়ম নেই, তারা চাইলেই এই ম্যাট্রিক্সের নিয়মটিকে ভঙ্গ করতে পারে। উদাহরণস্বরূপ আপনারা ভিডিও গেমের কথাও বলতে পারেন। প্রত্যেকটা ভিডিও গেমসে নিজস্ব মেকানিজম রয়েছে, তবে কোনো হ্যাকার সেই রুলসটিকে ব্রেক করে নেয়। মানুষ এই গেমের যে নিয়ম রয়েছে সেটা সেই হ্যাকারদের ক্ষেত্রে কাজ করে না। আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছেন। সেই মুহূর্তে মরফিয়াসের কাছে একটি ফোন আসে। আসলে একটা বিপদ এসেছে, বেশ কিছু সেন্টিনেলস তাদের সেই শিপটিকে তাড়া করেছে। সেন্টিনেলস হচ্ছে সেই রোবটগুলি যাদের সাথে মানুষদের যুদ্ধ হয়েছিল। তারা কোনো মতে সেখানে লুকিয়ে ছিল এবং পরে সেন্টিনেলসরা তাদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের মুহূর্তে আমরা সাইফার নামক সেই মানুষটিকে দেখতে পাই। এটা হচ্ছে সেই মানুষটা যে ট্রিনিটিকে ভালোবাসতো। সে মরফিয়াস এবং তার টিমের সাথে বিশ্বাসঘাতকতা করে সেই এজেন্টদের সাথে হাত মিলিয়েছে। আমরা দেখতে পাই সে এজেন্ট স্মিথের সাথে কথা বলছে এবং তার সাথে সাইফার একটি ডিল করে। সাইফার এজেন্ট স্মিথকে সাহায্য করবে মরফিয়াস এবং তার লোকেদের লোকেশন বলে দেওয়াতে। অন্যদিকে সেই এজেন্ট সাইফারকে সেই ম্যাট্রিক্সের মধ্যে পাঠাবে যেখানে তার পরিচয় হবে একটি বিখ্যাত সেলিব্রিটি, কারণ সে একটু নাম ডাক পছন্দ করে। যাই হোক, সেখানে আমরা আরেকটা নামও জানতে পারি, সেটার নাম হচ্ছে জায়ন। জায়ন হচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড শহর যেখানে মানুষেরা লুকিয়ে রয়েছে, অর্থাৎ সেই মেশিনগুলো জানে না মানুষগুলো কোথায় লুকিয়ে রয়েছে। আর সেই শহরটা কোথায় রয়েছে তার সম্পূর্ণ লোকেশনটা একমাত্র মরফিয়াস জানে। এনিওয়েজ, পরের দিন তারা প্রত্যেকে রেডি হচ্ছে ওরাকেল নামক একজনের সাথে সাক্ষাৎ করার জন্য। ওরাকেল হচ্ছে তাদের কাছে একজন প্রফেট যে এই মানুষগুলোর হয়ে ভবিষ্যৎবাণী করে। তারপর নিও সে স্থানে এসে উপস্থিত হয়। আমরা দেখতে পাই বেশ কিছু বাচ্চারা অদ্ভুত অদ্ভুত ট্রিক করছে। যাই হোক, প্রথমেই তো বলেছিলাম এটা সম্পূর্ণ মাথার খেলা। তারা এখন ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে এবং সেই প্রোগ্রামটা আপনাকে যেটা দেখাবে আপনি সেটাই দেখবেন। যেমন একটি বাচ্চার হাতে একটি চামচ ছিল এবং সে সেই চামচটিকে বেঁকিয়ে দেয়। তবে সত্যি কথাটা হচ্ছে সেখানে না কোনো চামচ রয়েছে না কিছু। এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটি কল্পনা। তাই এই সত্যিটাকে যে মেনে নিতে পারবে সে ইচ্ছে মতো সেই ম্যাট্রিক্সের নিয়মটাকে ভঙ্গ করতে পারবে, বা পাতি ভাষায় বলতে গেলে সে একটি সুপার হিরো হয়ে যাবে। যাই হোক, তারপর নিও ওরাকেলের সাথে সাক্ষাৎ করে। বড় হাসি খুশি একজন মানুষ এবং তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। নিও মনে করে যে এই মানুষগুলো তাকে নিয়ে যেটা ভাবছে সেটা সে না, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ভাবছে নিও তাদের এই রোবটদের হাত থেকে বাঁচাবে। তবে নিও মনে করে যে তারা কোনো ভুল মানুষকে চুজ করেছে। নিও সম্ভবত এগুলো পারবে না। নিও ওরাকেলের থেকে এটাও জানতে পারে যে মরফিয়াস নিওকে প্রচন্ড বিশ্বাস করে এবং সে নিওকে বাঁচানোর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আর এরকমই একটা সময় আসবে যখন নিওর হাতে দুটো চয়েস থাকবে, হয়তো সে নিজেকে বাঁচাবে নয়তো সে মরফিয়াসকে বাঁচাবে। তবে ওরাকেল এই যে কথাগুলো বলল এগুলোর মধ্যে একটা ট্রিক রয়েছে যেটা একটু পরেই বুঝতে পারবেন। তারপর তারা সেখান থেকে বেরিয়ে তাদের আসল দুনিয়ায় ফেরত যাবার জন্য রেডি হচ্ছে। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। এবং নিও সেখানে একটা বিড়ালকে পরপর দুবার একই জিনিস করতে দেখে, যেটাকে আমরা বলি ডেজাবু। যদিও ডেজাবু নিয়ে একটা সিনেমাও রয়েছে। ডেজাবু কথার অর্থ হচ্ছে যে আপনি ধরুন কোনো একটা জিনিস দেখলেন এবং আপনার আচমকা মনে হলো যে সেই জিনিসটা আপনি আগেও দেখেছেন বা সেই জিনিসটা আপনি স্বপ্নে দেখেছেন। এটাকেই আমরা ডেজাবু বলি। যদিও এর একটি আলাদা বিশ্লেষণ রয়েছে যেটা আপনি উইকিপিডিয়াতেও পেয়ে যাবেন। তবে ট্রিনিটি নিওর থেকে ডেজাবু শব্দটি শুনতে পেয়ে অবাক হয়ে যায়, কারণ এই ম্যাট্রিক্সে ডেজাবু বলে কিছু হয় না। সেটা হচ্ছে একটি ব্লিচ, অর্থাৎ যারা এই ম্যাট্রিক্সটিকে বানিয়েছে তারা সেই স্থানটিকে পরিবর্তন করার চেষ্টা করছে। পাতি কথাই হলো মরফিয়াস এবং ট্রিনিটি এদের প্রত্যেকের
লোকেশনটা সেই এজেন্টরা জেনে গিয়েছে। আর জানবে নাই বা কেন, সাইফার নামক সেই মানুষটা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার ফলে তাদের এক্সিট গেটটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ যেটির মাধ্যমে তারা তাদের রিয়েল দুনিয়াতে ফেরত যায় সেটি বন্ধ হয়ে গিয়েছে। এবং মাউস নামক একটি ছেলে সে সেই ম্যাট্রিক্সের মধ্যেই মারা যায়। নিও এবং বাকি লোকেরা দেয়ালের ফাঁকে একটি স্থানে লুকিয়েছিল এবং পুলিশরা তাদের না খুঁজে পেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে সাইফার বারবার করে মুখে আওয়াজ করতে থাকে, সে কাশতে থাকে এবং সেই পুলিশেরা তাদের লোকেশন জেনে যায়। এবং নিওকে বাঁচানোর জন্য তখন মরফিয়াস এগিয়ে আসে এবং এজেন্ট স্মিথের সাথে লড়াই করা শুরু করে। সেখানে তাদের মধ্যে ফাইট হয়, আর অবশ্যই মরফিয়াস এজেন্ট স্মিথের সাথে লড়াই করে পারে না এবং তারা মরফিয়াসকে জ্যান্ত ধরে নিয়ে চলে যায়, কারণ তাদের জানতে হবে যে জায়ন নামক সেই শহরটি কোথায় রয়েছে, অর্থাৎ কোথায় সেই মানুষগুলো লুকিয়ে রয়েছে। অন্যদিকে সাইফার একটি অন্য এক্সিট পয়েন্ট থেকে তার আসল দুনিয়াতে ফেরত চলে এসেছে এবং প্রথমেই সে একটি ইলেকট্রিক গানের মাধ্যমে ট্যাঙ্কের উপরে হামলা করে দেয়, যে সেই সম্পূর্ণ কম্পিউটারটিকে কন্ট্রোল করত। ট্যাঙ্ককে বাঁচানোর জন্য তার ভাই ডোজার এগিয়ে আসে, তবে সাইফার ডোজারকেও সেখানে হত্যা করে ফেলে। তারপর সাইফার সেই ফোনের মাধ্যমে ট্রিনিটির সাথে কথা বলে, সে ট্রিনিটিকে সম্পূর্ণ সত্যটি জানায় যে কেন সে সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে এই কষ্টের জীবন, এসব খাবার তার একদমই পছন্দ হচ্ছে না। সেই নকল দুনিয়াটাই তার কাছে ভালো ছিল, যেখানে সে সুখে থাকতে পারবে। এছাড়াও ট্রিনিটি তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট না করার জন্য তার মনটা আরো ভেঙে গিয়েছে এবং সে এক একজন মানুষের মাথা থেকে সেই প্লাগগুলোকে খুলে ফেলতে থাকে যখন তারা ঘুমের মধ্যেই ছিল, আর স্বাভাবিকভাবেই সেই মানুষগুলো সেখানে মারা যেতে থাকে। এবং ফাইনালি সময় আসে, সে নিওর মাথা থেকে সেই প্লাগটি খুলতেই যাবে, কিন্তু সেই মুহূর্তে ট্যাঙ্ক উঠে সাইফারকে সেই ইলেকট্রিক গান দিয়ে মেরে ফেলে। অর্থাৎ ট্যাঙ্ক আহত ছিল, সে মরেনি এবং সে বাকি মানুষদের আসল দুনিয়াতে ফেরত নিয়ে চলে আসে। তবে তাদের বস অর্থাৎ মরফিয়াসকে তো সেই এজেন্টরা ধরে নিয়ে চলে গেছে এবং তাকে ইন্টারোগেট করছে যে জায়ন নামক সেই শহরটি কোথায়। তারা মরফিয়াসের মাথায় বেশ কিছু তার লাগিয়েছে, যেটির মাধ্যমে তারা জায়ন নামক শহরটির মেইন ফ্রেম কম্পিউটারকে হ্যাক করতে পারবে, অর্থাৎ সেটার ঠিকানাটা তারা জানতে পারবে। তাদের কাছে আর কোনো রাস্তা নেই, সেজন্য ট্যাঙ্ক উপদেশ দেয় মরফিয়াসের মাথা থেকে তারটি খুলে নেওয়ার জন্য, কারণ মরফিয়াসকে জ্যান্ত রাখলে তার থেকে সব ধরনের ইনফরমেশন সেই এজেন্টরা পেয়ে যাবে। তবে নিও মরফিয়াসকে মরতে দিতে পারে না। অরাকেল বলেছিলেন যে ওর কাছে একটি সুযোগ আসবে যখন নিওর কাছে দুটো চয়েস থাকবে, হয়তো নিজেকে বাঁচাও নয়তো মরফিয়াসকে। এবং নিও মরফিয়াসকেই বাঁচাতে চায়। সে সেই ম্যাট্রিক্সে ফেরত যাবে যেখানে সে মরফিয়াসকে বাঁচাবে। তবে ট্রিনিটি সেও নিওর সাথে চলে আসে এবং তারা একগুচ্ছ বন্দুক নিয়ে এসে সেই বিল্ডিংয়ে এসে উপস্থিত হয় যেখানে মরফিয়াসকে রাখা হয়েছে। তাদের কাছে ছিল একগুচ্ছ বন্দুক এবং সেই স্থানে একটি বড় অ্যাকশন সিন দেখতে পাই। সিনেমাটা ছিল 1999 সালের এবং আমি অবাক হয়ে যাই যে এই অ্যাকশন সিকোয়েন্সগুলো তারা কত নিখুঁতভাবে ডাইরেক্ট করেছে। যাই হোক, এবং ট্রিনিটি সেখানে প্রত্যেকটি সিকিউরিটিকে মেরে সে বিল্ডিং এর ছাদে এসে উপস্থিত হয়। এজেন্ট স্মিথ তার লোকদের পাঠায় আর আমরা সেখানে সেই ম্যাট্রিক্স সিনেমার লেজেন্ডারি সিনটা দেখতে পাই, যখন নিও বন্দুকের গুলিগুলোকে ডজ করছিল। ট্রিনিটি সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ কোনো মানুষ এই জিনিসটা আগে কোনোদিন করতে পারেনি। অর্থাৎ নিও এই ম্যাট্রিক্সের নিয়মগুলিকে ভাঙা শিখে গিয়েছে। তাই তারা সবাইকে মেরে সেই ছাদে একটি হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে মরফিয়াসকে বাঁচানোর জন্য। নিও একটি মিনি গান নিয়ে সেখানে এলোপাথারি গুলি চালায় এবং অবশেষে সে মরফিয়াসকে বাঁচিয়ে নেয়। যদিও সে হেলিকপ্টারটি যেটা ট্রিনিটির চালাচ্ছিল সেটাতে গুলি লাগার ফলে ম্যালফাংশন হয়, তবে নিও সে ট্রিনিটিকেও বাঁচিয়ে নেয় এবং ট্যাঙ্ক সে কনফার্ম হয়ে যায় যে নিওই হচ্ছে দ্য ওয়ান, অর্থাৎ সেই মানুষটি যে সবাইকে বাঁচাবে। তারপর তারা একটি সাবওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় যেখানে তাদের একটি এক্সিট পয়েন্ট ছিল এবং মরফিয়াস সেখান থেকে তার নিজের দুনিয়াতে চলে আসে। যদিও এজেন্ট স্মিথ সেখানে চলে আসে এবং ট্রিনিটি ভাগ্যের জোরে তার নিজের দুনিয়াতে যেতে পারে, তবে সেই টেলিফোনটি তো ভেঙে গিয়েছে এবং নিও সেই স্থানে এজেন্ট স্মিথের সাথে ফেসে গিয়েছে। আর তার কাছে আর কোনো রাস্তা না থাকায় সে ডিসাইড করে নেয় যে
সে এজেন্টের সাথে লড়বে। সেখানে একটি চমৎকার ফাইট সিন দেখতে পাই আমরা। এজেন্ট স্মিথ নিওকে মেরেই ফেলতো, তবে নিও তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে স্মিথকে সেখানে ধাঁধায় ফেলে সেখান থেকে পালায়। নিও আরেকটি স্থানে যাচ্ছে যেখানে রয়েছে তাদের একটি নতুন এক্সিট পয়েন্ট, তবে তাদের আরেকটি বিপদ এসেছে। তারা যে শিপটির মধ্যে ছিল সেটির লোকেশনস সেই সেন্টিনেলসরা জানতে পেরে গিয়েছে, অর্থাৎ সেই রোবটরা। তারা সেই শিপটির উপর হামলা করে দেয়। এই রোবটগুলিকে মারার একমাত্র যন্ত্র তাদের কাছে রয়েছে, যেটা হচ্ছে ইএমপি, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস। তবে তারা ইএমপি চার্জ করতে পারে না, এই কারণে নিও এখনো তার আসল দুনিয়াতে ফেরত আসেনি। ইএমপির ফলে যে কোনো জিনিস যেটা ইলেকট্রিক দিয়ে চলে সেটা অকেজো হয়ে পড়ে, আর এতে সেই সেন্টিনেলসরা ধ্বংস হয়ে গেলেও নিওর সিস্টেমটা সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়বে। সম্ভবত নিও মারাও যাবে। তারপর নিও ফাইনালি সেই টেলিফোনটির সামনে এসে উপস্থিত হয়। সেখান থেকে সে তার আসল দুনিয়াতে যাবে। তবে এজেন্ট স্মিথ সেখানে চলে আসে। সে নিওর বুকে অনেকগুলো গুলি মারে এবং নিও মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যেকে মনে করতে থাকে যে নিওর খেলা সেখানেই শেষ। তবে ট্রিনিটি সে এখনো বিশ্বাস করে ওরাকেল নামক সেই মহিলাটি যে ভবিষ্যৎবাণী করত, সে ট্রিনিটিকে বলেছিল যে সে যাকে ভালোবাসবে সেই হবে সেই মানুষটি যে সবাইকে বাঁচাবে, এবং ট্রিনিটি নিওকে ভালোবেসে ফেলেছিল। তাই নিওকে মরলে চলবে না, আর সেটাই হয়। নিও ম্যাট্রিক্সের সে সম্পূর্ণ প্রোগ্রামটিকে আয়ত্ত করে নিয়েছে। তার নিয়মগুলোকে সে বুঝে নিয়েছে যে কিভাবে এই প্রোগ্রামগুলো কাজ করে। সে আবার উঠে দাঁড়ায় এবং এজেন্ট স্মিথ এবং বাকি লোকেরা যখন তার গায়ে গুলি চালায় সে প্রত্যেকটা গুলি আটকে দেয়। কারণ যেমনটা আমি প্রথমে বলেছিলাম, এই ম্যাট্রিক্সের দুনিয়ায় কোনোটাই আসল না, এবং আমাদের মস্তিষ্ক যখন সেটাকে বুঝতে পেরে যাবে সে তার ইচ্ছে মতো এই নিয়মটিকে ভঙ্গ করতে পারবে, এবং বাকি লোকেরাও বুঝে যায় যে নিওই হচ্ছে সেই মানুষটি যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল। নিও বড় কুল ভাবে এজেন্ট স্মিথের সাথে লড়াই করতে থাকে যেন নিও নিজেই একটা সেই প্রোগ্রাম, এবং অবশেষে সে এজেন্ট স্মিথকে সম্পূর্ণভাবে সেখানে ধ্বংস করে দেয়। এরপর নিও সময় মতো তার রিয়েল দুনিয়াতে ফিরে আসে এবং তারা সেই ইএমপির মাধ্যমে সে রোবটগুলি অর্থাৎ সেন্টিনেলস গুলোকেও ধ্বংস করে দেয়। পরের মুহূর্তে আমরা দেখি নিও একটি টেলিফোন বুথের মাধ্যমে একটি বার্তা দিচ্ছে। সেই গল্পের ভিলেন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের জানিয়ে দেয় যে সে এই চরম সত্যটি প্রত্যেকটা মানুষকে জানাবে এবং প্রত্যেকটা মানুষকে তাদের এই দাসত্ব থেকে বাঁচাবে। তারপর নিও সেখান থেকে উড়ে বেরিয়ে যায়। এই ছিল দ্য ম্যাট্রিক্স ফিল্মের গল্প। ভিডিওটি সম্পর্কে যে কোনো কথা কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।